হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ইতিহাসের আরও একটা ক্লাস। এর আগে অলরেডি আমি তোমাদের সাথে ফার্স্ট চ্যাপ্টারটা শেয়ার করেছি, সেকেন্ড চ্যাপ্টারেরও দুটো ক্লাস শেয়ার করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো এখন অবধি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। আর আগের ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম হচ্ছে বাংলায় বর্গীহানা, হায়দ্রাবাদ, অযোধ্যা, এই টপিকগুলো কিন্তু আমরা আগের ক্লাসে কভার করেছি। ফারুক শাহের ফরমান, যেটা কিনা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা তোমাদের কিন্তু টিকা হিসেবেও পরীক্ষায় দিয়ে থাকতে পারে। তো এইগুলো কিন্তু আমরা আগের ক্লাসে শেষ করেছি। আজকে আমরা কিন্তু তারপর থেকে স্টার্ট করব। তো আজকে আমরা শুরু করব হচ্ছে সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক বা পলাশের যুদ্ধ থেকে। তো শুরু করা যাক। আলীবর্দীর উত্তরাধিকারী হিসেবে সিরাজউদ্দৌলার ক্ষমতা লাভ অনেকেই অসন্তুষ্ট করেছিল। সিরাজের আত্মীয়দের অনেকেই এবং আলীবর্দী খানের বকশি বা সেনাপতি মীর জাফরও সিরাজের বিপক্ষে ছিলেন। তার পাশাপাশি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও সিরাজের সম্পর্ক গোড়া থেকেই ভালো ছিল না। নবাব হওয়ার কিছুদিন পরেই একের পর এক ঘটনাকে কেন্দ্র করে সিরাজের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধ তৈরি হয়। তাহলে আমরা আগের ক্লাসে তো দেখেছিলাম, এবারে এখানে দেখো আমরা জানতে পারছি যে আলীবর্দী খাঁর উত্তরাধিকারী কে। আলীবর্দী খাঁর উত্তরাধিকারী কিন্তু ছিল সিরাজউদ্দৌলা হিসেবে সে ক্ষমতা পেয়েছিল, এবং তার এই ক্ষমতা পাওয়াটা কিন্তু অনেকেই মেনে নিতে পারেনি বা অনেকেরই ভালো লাগেনি। তো এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সিরাজউদ্দৌলার ক্ষমতা লাভে কারা কারা অসন্তুষ্ট হয়েছিল। তো তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আলীবর্দী খানের বকশি বা সেনাপতি মীর জাফর বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু যে বিরোধ করেছিল বা অসন্তুষ্ট ছিল। তারপরে দেখো রয়েছে টুকরো কথা, সিরাজের ব্রিটিশ বিরোধী মনোভাবের কারণ। খোজা ওয়াজিদকে লেখা একটা চিঠি। 1756 খ্রিস্টাব্দের 1 জুন সিরাজ মুর্শিদাবাদ থেকে আর্মেনীয় বণিক খোজা ওয়াজিদকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে সিরাজ ব্রিটিশদের সম্পর্কে তার নেতিবাচক মনোভাবের কারণ ব্যক্ত করেছিলেন। চিঠিতে লেখা ছিল, ইংরাজ তাড়াইব, আমার রাজ্য হইতে ইংরাজ তাড়াইবার 3টি যুক্তিযুক্ত উদ্দেশ্য আছে। প্রথম কারণ এই যে উহারা সুদৃঢ় দুর্গ নির্মাণ করিয়াছে, সুবৃহৎ পরিখা খনন করিয়াছে, তাহা বাদশাহী সাম্রাজ্যের চির প্রচলিত আইন কানুনের সুপ্রতিষ্ঠিত বিধানাবলীর বিপরীত কার্য। দ্বিতীয় হচ্ছে কি, কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করবার জন্য দস্তক নামক যে পরোয়ানা পাইবার অধিকারী, উহারা তাহার অপব্যবহার করিয়া অনধিকারীকে দস্তকের ফল লাভ করিতে দিয়া বাদশাহী শুল্কের ক্ষতি করিতেছে। আর তৃতীয় হচ্ছে, আর যে সকল বাদশাহী কর্মচারী কৃতকার্যের নিকাশ দিবার দায়িত্ব না হইতে অব্যাহতি লাভের মতলব করে, উহারা তাহাদিগকে নিজ অধিকার মধ্যে আশ্রয় দিয়া ন্যায় বিচারের বাধা প্রদান করিতেছে। সিরাজ ওই চিঠিতে আরও লিখেছেন, এই সকল কারণে ইহাদিগকে তাড়াইয়া দিবার প্রয়োজন উপস্থিত হইয়াছে। তবে যদি ইহারা এই সকল অন্যায় আচরণ দূর করিবার জন্য অঙ্গীকার করে এবং নবাব জাফর খাঁর আমলে অন্যান্য বণিক যে নিয়মে বাণিজ্য করিত সেই নিয়মে বাণিজ্য করিতে সম্মত হয়, ক্ষমা করিব, দেশেও থাকিতে দিব, অন্যথা শীঘ্রই ইহাদিগকে তাড়াইয়া দিব। তাহলে দেখো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবেও আসতে পারে, যদিও এখানে কিন্তু সাধু ভাষায় লেখা রয়েছে খানিকটা, কিন্তু তোমাদের কিন্তু আমরা আরও বেশি করে ব্যাখ্যা করে লিখতে হবে। তো তোমাদের পরীক্ষায় আসতে পারে যে এই যে সিরাজের যেই কি বলে এই ব্রিটিশদের প্রতি যে মনোভাবটা কেমন ছিল বা তাড়িয়ে দিতে কেন চেয়েছিল, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তখন তোমাদের কিন্তু এই 3টে কারণ ব্যাখ্যা করতে হবে যে কোন 3টে কারণের জন্য সে ইংরেজদের তাড়ানোর চেষ্টা করেছিল বা তাড়াতে চেয়েছিল। তো একটা যেমন কি, তারা দুর্গ নির্মাণ করেছিল বলে তারা পরিখা খনন করেছিল, বা ওখানকার যে নিয়ম সেই দস্তক লাভের সেই টিয়মগুলো ওরা মানতো না। তো এগুলো আমি যখন প্রশ্নোত্তরের ক্লাস শেয়ার করবো, আমি কিন্তু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তারপরে দেখো রয়েছে, আর শেষ পর্যন্ত নবাবের সেনাবাহিনী কলকাতার কাশিম বাজারে ব্রিটিশ কুঠি আক্রমণ করে। 1756 খ্রিস্টাব্দের 20 জুন নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে। তাহলে নবাব কবে কলকাতা দখল করেছিল? 1756 খ্রিস্টাব্দের 20 জুন। যে রজার ড্রেক ও তার সহযোগীরা কলকাতার দক্ষিণে ফলতায় পালিয়ে যায়। কলকাতা দখল করে সিরাজ তার নাম দেয় আলীনগর। তাহলে সিরাজ কলকাতা দখল করার পর সেখানকার নাম কি দিয়েছিল কিন্তু আলীনগর। এটাও কিন্তু ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো, কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটা ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন। তার ফলে অনেক বন্দি মারা যায়। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়। যদিও এই ঘটনা আদেও ঘটেছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয় অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন।
এবারে রয়েছে টুকরো কথা অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যা টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা বড় প্রশ্ন হিসেবে আবার টিকা হিসেবেও। তো দেখো, যাহারা নিদারুণ যন্ত্রণায় মর্মপীড়িত হইয়া অন্ধকূপ কারাগারে জীবন বিসর্জন করিলেন, তাহাদের স্বদেশীয় স্বজাতীয় সমসাময়িক ইংরেজদিগের কাগজপত্রে অন্ধকূপ হত্যার নাম পর্যন্ত দেখিতে পাওয়া যায় না কেন? রণপলায়িত ইংরেজ বীর পুরুষগণ পলতার বন্দরে বসিয়া দিন দিন যে সকল গুপ্ত মন্ত্রণা করিতেন, তাহার বিবরণ পুস্তকের কোনো স্থানে অন্ধকূপ হত্যার উল্লেখ নাই। মাদ্রাজের ইংরেজ দরবারের অনুরোধ রক্ষার্থে দাক্ষিণাত্যের নিজাম এবং আরকটের নবাব বাহাদুর সিরাজউদ্দৌলাকে যে পত্র লিখিয়া পাঠাইয়াছিলেন, তাহার মধ্যে অন্ধকূপ হত্যার উল্লেখ নাই। ক্লাইভ ও ওয়াটসন বঙ্গদেশের শুভা গমন করিয়া পলাশী যুদ্ধের অব্যাহতি পূর্ব ব্যক্ত পর্যন্ত সিরাজউদ্দৌলাকে যত সুতীব্র সামরিক লিপি লিখিয়াছিলেন, তাহার মধ্যে অন্ধকূপ হত্যার উল্লেখ নাই। সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদিগের যে আলীনগরের সন্ধি সংস্থাপিত হয়, তাহার মধ্যেও অন্ধকূপ হত্যার উল্লেখ নেই। তাহলে আসলে কিন্তু এখানে এটা বোঝাতে চেয়েছে যে আদেও এই অন্ধকূপ হত্যার কাজটা হয়েছিল কিনা সেটা নিয়ে কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করেছে। অর্থাৎ এটা হয়েছিল কি হয়নি সেটা নিয়ে কিন্তু কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি, সেটা এখান থেকে পড়ে বোঝা যাচ্ছে। আর এখানে দেখো আরেকটা লাইন রয়েছে যে আলীনগরের সন্ধি কার মধ্যে হয়েছিল বা কাদের মধ্যে হয়েছিল, সেটা কিন্তু সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে হয়েছিল। তারপরে দেখো, অন্ধকূপ হত্যা কাহিনী কবে কাহার কৃপায় জনসমাজে প্রথম প্রচারিত হইয়াছিল, সে ইতিহাসও সবিশেষ রহস্য পরিপূর্ণ। হলওয়েল সাহেব তাহার প্রথম প্রচারক। তাহলে প্রথম একজন প্রচার করেছিল সেটা হচ্ছে কিন্তু হলওয়েল যে কারাগৃহের বর্ণনা গিয়েছিল, তাহা 18 ফিট দীর্ঘ, 18 ফিট প্রস্থ। এরূপ ক্ষুদ্রায়তন সংকীর্ণ কক্ষে 146 জন নরনারী কি রূপে কারারুদ্ধ হইতে পারে, সে কথা কিন্তু অল্প লোকেই আলোচনা করিয়া দেখিয়েছেন। একজন মানুষের জন্য অন্তত 6 ফিট দীর্ঘ, 2 ফিট প্রস্থ ও 2 ফিট বেদ সমন্বিত স্থানের আবশ্যক হইলে ওরূপ সংকীর্ণ কক্ষে 81 জন অধিক লোকের কিছুতেই স্থান সংকুলান হইতে পারে না। অথচ তাহারই মধ্যে 146 জন নরনারী কেমন করিয়া স্থান লাভ করিয়াছিল? অল্পায়তন গৃহকোঠরে নিদারুণ গ্রীষ্মকালে 146 জন নরনারীকে কারারুদ্ধ করাই অন্ধকূপ হত্যার সর্বপ্রধান কলঙ্ক। সে কলঙ্ক কি নিতান্ত অতিরঞ্জিত বা সর্বথা কাল্পনিক কলঙ্ক নহে? অথচ জ্ঞান গর্বিত ব্রিটিশ জাতি ইহার প্রতি কিছুমাত্র লক্ষ্য না করিয়া শাস্ত্রনয়নে হলওয়েল কল্পিত কাহিনী গলাধকরণ করিয়া আজও কত না হা হতাশ করিতেছেন। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে হলওয়েল যে ঘরটার কথা বর্ণনা দিয়েছিল, যে ঘরেই মানুষগুলোকে আটকে রাখা হয়েছিল, সেই ঘরটা কিন্তু 146 জন মানুষের থাকার আটকে রাখার মতো জায়গা নয়। সেখানে হয়তো খুব বেশি হলেও 81 জন মানুষকে রাখা যেত। তাই জন্যই এখানে কিন্তু আরও একটা কনফিউশন তৈরি হয়েছে যে আদৌ হয়তো এই ঘটনাটা ঘটেনি। তো এত অবধি তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, ক্লাসটাকে কিন্তু তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো পরের অংশটা দেখা যাক। যদিও কলকাতায় সিরাজের অধিকার বেশি দিন টেকেনি, দ্রুতই রবার্ট ক্লাইভের নেতৃত্বে একটি ব্রিটিশ বাহিনী 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কলকাতা আবার দখল করে নেয়। ফলে ব্রিটিশ কোম্পানির সঙ্গে বাংলারা নবাব সন্ধি করতে বাধ্য হন। আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায়। নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দেন। তাছাড়া কলকাতায় নিজের দুর্গ তৈরি করা শুরু করে ব্রিটিশ কোম্পানি। এমনকি নিজেদের শিক্ষা বা মুদ্রা তৈরি করার ক্ষমতাও পায় তারা পায়। বাস্তবে আলীনগরের সন্ধি বাংলার নবাবের পক্ষে অসম্মানের ও ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হয়েছিল। তাহলে আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এটা মার্ক করে নিও। ক্রমেই ব্রিটিশ কোম্পানির সিরাজ বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে উঠতে থাকে। 1757 খ্রিস্টাব্দের গোড়ার দিকে সিরাজউদ্দৌলার সঙ্গে বিভিন্ন পক্ষের বিবাদ স্পষ্ট হয়েছিল। 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশীর যুদ্ধে ব্রিটিশ কোম্পানির বাহিনী নবাবের বাহিনীকে হারিয়ে দেয়। তাহলে পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এবং কবে হয়েছিল? ছোট প্রশ্নে ভীষণ দিয়ে থাকে যে পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দের 23 জুন। মীর জাফর সেই যুদ্ধে মূলত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল। তারপরে রয়েছে টুকরো কথা, নবাব মীর জাফর ও পলাশীর লুণ্ঠন। পলাশীর যুদ্ধের পরে রবার্ট ক্লাইভ মীর জাফরকে বাংলার নবাব হিসাবে নির্বাচন করে। তাহলে পলাশীর যুদ্ধের পরে বাংলার নবাব কে হয়েছিল? মীর জাফর। আর তার বিনিময়ে মীর জাফরের সঙ্গে ব্রিটিশ কোম্পানির কতগুলি চুক্তি হয়েছিল। সেই চুক্তি মোতাবেক বাংলায় ব্রিটিশ কোম্পানির অবাধ বাণিজ্য চালু হয়।
পাশাপাশি টাকা তৈরির অধিকারও কোম্পানি লাভ করে। 24 পরগনা জেলার জমিদারি ও সেখান থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে সামরিক খরচ মেটানোর অধিকার কোম্পানিকে দেওয়া হয়। তাছাড়া মুর্শিদাবাদে নবাবের দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধি নিযুক্ত হয়। কলকাতার ওপর নবাবের যাবতীয় অধিকার নস্যাৎ হয়ে যায়। বস্তুত নবাব মীর জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। পলাশির যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মীর জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশির যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মীর জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। তাহলে পলাশির যুদ্ধ একটা আর পলাশির লুণ্ঠন কিন্তু আর একটা, দুটো কিন্তু ঘটনা আলাদা, দুটোর মানে আলাদা, আর দুটোই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, কিন্তু পলাশির যুদ্ধটা একটু বেশি ইম্পর্টেন্ট। পলাশির লুণ্ঠনটা কিন্তু তোমাদের 2 মার্কসের প্রশ্নে দিতে পারে, কিন্তু পলাশির যুদ্ধটা কিন্তু অবশ্যই টিকা হিসাবে তোমাদের আসবে। তারপরে দেখো, স্বাভাবিকভাবেই নবাবের কোষাগার এই লুণ্ঠনার ফলে নিঃস্ব হয়ে গিয়েছিল। 1760 খ্রিস্টাব্দে শুরুর দিকে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান। সেই সময়ে ব্রিটিশ কোম্পানির অনেক কর্তা ব্যক্তি মীর জাফরকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগী হয়েছিলেন। কোম্পানির অর্থনৈতিক দাবি মেটাতে মীর জাফর অপারগ ছিলেন। ফলে 1760 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মীর জাফরকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে কোম্পানি বাংলার নবাব পদে বহাল করে। তাহলে মীর কাসিমকে কবে নবাব করা হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু তোমরা আন্ডারলাইন করে নেবে। মীর কাসিম ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক। বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ আরও একটা ইতিহাসের ইম্পর্টেন্ট টপিক। ব্রিটিশ কোম্পানির সহায়তায় নবাব পদ পাওয়ার ফলে প্রায় 29 লক্ষ টাকার সম্পদ কোম্পানির অধিকারীদের দিয়েছিল মীর কাসিম। তাছাড়া বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রামের জমিদারির অধিকারও মীর কাসিম ব্রিটিশ কোম্পানিকে দিয়েছিলেন। ফলে গোড়ায় মীর কাসিমকে নিজেদের বংশধ হিসেবেই ভেবেছিল ব্রিটিশ কোম্পানি, কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। বাংলার রাজধানী হিসেবে মুর্শিদাবাদ বদলে মুঙ্গেরকে বেছে নিয়েছিলেন মীর কাসিম। পাশাপাশি নবাবের পুরনো সৈন্যবাহিনীকে খারিজ করে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন তিনি। এমনকি ক্ষমতাবান জগৎ শেঠদের থেকেও দূরত্ব বজায় রেখেছিলেন মীর কাসিম। তবে গোড়ায় ব্রিটিশ কোম্পানি মীর কাসিমের পদক্ষেপগুলো নিয়ে বিশেষ ভাবিত ছিল না। ক্রমে ব্রিটিশ কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যিক কেন্দ্র করে মীর কাসিমের সঙ্গে কোম্পানির বিবাদ শুরু হয়। কোম্পানির বণিকদের তরফে বেআইনি ব্যবসার ফলে বাংলার অর্থনীতি সমস্যার মুখে পড়েছিল। এদিকে কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়ায় নবাবের প্রাপ্য রাজস্বে ঘাটতি পড়েছিল। অন্যদিকে দেশীয় বণিকরা শুল্ক দিতে বাধ্য হওয়ায় অসম প্রতিযোগিতার মুখে পড়েছিল। তাছাড়া অন্যান্য বিদেশি বণিক গোষ্ঠীও ব্রিটিশ কোম্পানির ক্ষমতার অপব্যবহার নিয়ে নবাবের কাছে নালিশ জানাতে থাকে। শেষ পর্যন্ত নবাব দেশীয় বণিকদের ওপর থেকে বাণিজ্য শুল্ক তুলে নেন। ফলে অসম প্রতিযোগিতার হাত থেকে দেশীয় বণিকরা রক্ষা পেলেও নবাবী কোষাগার অর্থ সংকটের মুখে পড়ে। তারপরে রয়েছে টুকরো কথা, বক্সারের যুদ্ধ ও দেওয়ানি লাভ। 1763 খ্রিস্টাব্দে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সরাসরি সংঘাত শুরু হয়। কাটুয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, উদয়নালা এবং মুঙ্গেরের যুদ্ধে মীর কাসিম কোম্পানির কাছে হেরে যান। সেই অবধি বাংলা ছেড়ে অযোধ্যায় পালিয়ে যান মীর কাসিম। কোম্পানি মীর জাফরকে আবার বাংলার নবাব হিসেবে বেছে নেয়। তবে অযোধ্যার শাসক সুজাউদ্দৌলা ও দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে নিয়ে মীর কাসিম ব্রিটিশ বিরোধী জোট গঠন করে। 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে ওই যৌথ বাহিনীর সঙ্গে ব্রিটিশ কোম্পানির যুদ্ধ হয়। সেই যুদ্ধকে বক্সারের যুদ্ধ বলা হয়, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু ভীষণ দিয়ে থাকে এই প্রশ্নগুলো। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, কবে হয়েছিল, বা টিকা হিসেবেও কিন্তু বক্সারের যুদ্ধ আসতে পারে। কোম্পানির বাহিনী যুদ্ধে জিতে যায়। মুঘল সম্রাট কোম্পানির সঙ্গে আপোষ রফা করেন। সুজাউদ্দৌলা ও মীর কাসিম পালিয়ে যান। পলাশির যুদ্ধ জয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, বক্সারের যুদ্ধ জয়ে তা আরও সফল হয়। বাংলার উপর কোম্পানির রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য সুনিশ্চিত হয়েছিল। তাছাড়া অযোধ্যার শাসকের পরাজয়ের ফলে প্রায় পুরো উত্তর ভারতে ব্রিটিশ কোম্পানি ক্ষমতা বিস্তৃত হয়। পাশাপাশি দিল্লির মুঘল সম্রাটকে হারিয়ে দেওয়ার ফলে আনুষ্ঠানিক মুঘল সার্বভৌমত্ব সমস্যার মুখে পড়ে। শেষ পর্যন্ত 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দিতে বাধ্য হন। তাহলে আজকে আমি তোমাদের সাথে এত অবধি আলোচনা করলাম। এই বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যখন প্রশ্নোত্তরের ক্লাস শেয়ার করব, আমি কিন্তু তোমাদের সাথে সেগুলো প্রশ্নোত্তর আকারে শেয়ার করব। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আর আজকের ক্লাসটা শেষ করার আগে ক্লাসটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো।
কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।